আমরা সকলেই পুজোর আমেজে মেতে রয়েছি, তো ভাবলাম দেবী পক্ষ যখন, আর দেবী দুর্গা যাকে খুব ভালোবাসেন আমার আরাধ্য দেবাদিদেব মহাদেবের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। এই তথ্যগুলি হয়তো পশ্চিমবঙ্গে যারা থাকেন, স্পেশালি রাঢ় বাংলা, যে উত্তর চব্বিশ পরগনা বা কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, ওদের জন্য হয়তো খুব কমন হতে পারে বা আপনারা চেনেন হয়তো। কিন্তু সত্যি কথা বলতে গেলে পশ্চিমবঙ্গে এসে যখন কলকাতায় আমি প্রথমবার আসি, তখন কিন্তু প্রথমবার এই ভগবানের কথা আমি জানতে পারি। ইনফ্যাক্ট আমি এখানে প্রচুর মন্দিরও দেখেছি এবং আমি খালি ভাবতাম এটা কোন ঠাকুর। তো ওনাকে দেখে প্রথমটা আমার ভোলেনাথের কথাই মনে পড়ে। এন্ড আপনারা বুঝতেই পাচ্ছেন আমি পঞ্চানন ঠাকুরের কথা বলছি। ইনিই হলেন পঞ্চানন ঠাকুর। এখানে হয়তো আপনারা দেখছেন বাঘ ওনার বাহন, কিন্তু স্থান কাল পরিবর্তনে ওনার বাহনও কিন্তু পরিবর্তন হয়ে থাকেন। অবাক হবেন শুনলে হয়তো যে ভূতেরাও কিন্তু ওনার বাহন, যেমন পেচভূত, গোভূত, এরাও কিন্তু পঞ্চাননের বাহন রূপে উল্লেখিত। তো পঞ্চানন ঠাকুরকে অনেকে বাবা ঠাকুর বলেও বলে থাকেন। আমরা যারা প্রবাসী বাঙালি বা যারা আসাম বা মানে যে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে আমরা বাঙালিরা থাকি, আমরা কিন্তু পঞ্চানন ঠাকুরের ব্যাপারে অতটা ওয়াকিবহুল নই। বলা ভালো, আমি তো জানতামই না। আমার মতো এরকম অনেকেই আছে, যেমন যখন আমি প্রথমবার জানতে পেরেছিলাম পঞ্চানন ঠাকুরের ব্যাপারে, তখন আমার গুয়াহাটির ফ্রেন্ডস বা আমার যে রিলেটিভস আছে ওদেরকে যখন জিজ্ঞেস করেছি, ওরাও ওয়াকিবহল না। ওরা বলে এই আবার কোন ঠাকুর? উনি হলেন পঞ্চানন ঠাকুর। আজ না হয় প্রবাসী বাঙালি বন্ধু এবং যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন হয়তো জানেন অনেক কিছু, আবার হয়তো কিছু কিছু তথ্য যেগুলি জানেন না সেগুলি হয়তো আজকের এই ইনফরমেশন আপনারা পেয়ে যেতে পারেন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজকের একটা ইনফরমেশন নিয়ে এসেছি, এন্ড অলসো একটা ঘটনাও শেয়ার করব। পাঠিয়েছে পৃথা হালদার ভোলেনাথকে নিয়ে। তো মা তো বাবাকে খুব ভালোবাসেন, তাই বাবার ঘটনা আজকে শোনাচ্ছি। তো আশা করছি যারা শুনবে তাদের খুব ভালো লাগবে এবং বাবার আনন্দে বা বাবার মোহে তোমরাও মোহিত হয়ে যাবে। আর যারা এরকম ভাবছো যে আমার সঙ্গে ঘটনা শেয়ার করবে, করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায়-গল্প@gmail.com। ঠিক আছে? আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাকে লাইক ফলো করে রেখো, এবং সেখানে যদি ইনবক্সে পাঠাতে চাও পাঠাতেই পারো। আচ্ছা, আগে আমি পঞ্চানন বাবার ঘটনাটা মানে তথ্যটা দিয়ে দিই। আফটার দ্যাট পৃথার ঘটনাটা, ওর মামার বাড়িতে একটা ইনসিডেন্ট হয়েছে ভোলেনাথকে নিয়ে, সেটাই তোমাদেরকে বলবো। আচ্ছা, পঞ্চানন অনেকে বাবা ঠাকুর বললামই বলে থাকেন। তো পঞ্চাননের অ্যাকচুয়ালি ডেসক্রিপশনটা কি, আমি চেষ্টা করব যে থাম্বনেইলে পঞ্চানন ভগবানের মূর্তিটা দেওয়ার। হ্যাঁ, তো ডেসক্রিপশন হলো যে আমাদের ভোলেনাথকে আমরা ব্লু কালারের দেখি, ঠিক আছে? পঞ্চানন ঠাকুর কিন্তু পুরো রেডিশ হয়, লাল রঙের হয়। ওনার কিন্তু বেশ বড় গোঁফ থাকে, যেটা কান পর্যন্ত মানে বিস্তৃত। অ্যান্ড অনেকে তো বলে উনি শিবের রূপ, কিন্তু রুদ্র রূপ। অনেকে আবার বলে শিবের পুত্র। এটা নিয়ে একটা আছে, এক এক জায়গায় এক একটা মত চলছে, ঠিক আছে? দুই কানে দুটো ধূত্র ফুল থাকে ওনার, এবং কখনো কখনো বাঘছালাও পরে থাকে, কখনো কখনো ধুতিও পরে থাকে, কিন্তু ঊর্ধ্বাঙ্গ সবসময় কিন্তু মানে কোনো বস্ত্র আদি থাকে না। আচ্ছা, পঞ্চানন ঠাকুরকে অনেকে গ্রাম রক্ষকও বলেন, আবার অনেকে শিশু রক্ষক বলেন। মানে কোনো গর্ভস্থ মহিলার যদি শিশু মারা যায়, মানে হয় না গর্ভে মারা যায় একাধিকবার, বা ছোট বাচ্চা সদ্যজাত বাচ্চার অসুখ আদি হয়, তখন কিন্তু বাবা ঠাকুর রের শরণাপন্ন হয়। এবং যতদূর আমি জানি যে গর্ভজাত শিশু যদি মারা যায়, পরের বার যাতে ভালো করে সুস্থ সম্পন্ন সন্তান বা ছেলে হয়, ওটার জন্য নাকি বাবা ঠাকুরের কাছে ওনারা মানত করে। এবং পরের বার যখন ছেলে হয়, তখন নাকি 12 বছর ওই ছেলেকে কোনো মানে ওই খুর কর্ম মানে কোনো কিছু খুর লাগানো, মানে কি কাটাকাটি, চুল কাটা টাটা এসব নাকি করতে নেই। এবং এসব বাচ্চাদেরকে বলা হয় বাবা ঠাকুরের দৌড় ধরা, ঠিক আছে? 12 বছর হওয়ার পর ওই খোর কর্মগুলি হবে এবং একটা পুজো দেওয়া হয় পঞ্চানন ঠাকুরের। তো পঞ্চানন ঠাকুরের কিন্তু আবার বাহনও আছে। কালক্রমে বা স্থানে স্থানে দেখা যাচ্ছে কখনো ঘোড়া, কখনো গাধা, কখনো মেষ বা গরু। ইনফ্যাক্ট ভূতকেও দেখা গেছে ওনার বাহন হিসাবে। যেমন অনেক সময় দেখা গেছে গরু যদি অপঘাতে মারা যায়, গোভূতের ব্যাপারে তো তোমরা জেনেই গেছো, গোভূতও কিন্তু পঞ্চানন দেবের বাহন হিসাবে ধরা হয়। অনেক সময় পেচভূত, মামদভূত, এদেরকেও বাহন হিসাবে কিন্তু পঞ্চাননের ধরা হয়। তো অ্যাকচুয়ালি বলা আছে, যেমন আগের দিনে, এখন তো অনেক রকমের মেডিসিন বেরিয়ে গেছে। আগে যেমন এই রিকেট রোগ বা ধনুষ্টঙ্কার বা
জ্বর আদি এসব যে হতো, তখন নাকি বাচ্চাদেরকে রক্ষা করার জন্য ভগবান এই পঞ্চানন ঠাকুরের নাকি প্রার্থনা করা হতো, এবং ঠাকুরের কৃপায় কৃপায় নাকি বাচ্চারা খুব দ্রুত সুস্থ হয়ে যেত। তো স্থানকালে জানো তো পঞ্চাননের ঠাকুরের ম্যাক্সিমাম, যদিও বললাম যে লাল রঙেরই হয়, কিন্তু কখনো কখনো সবুজ রঙেরও দেখা গেছে, বা কখনো কখনো সাদা রঙেরও দেখা গেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু লাল রঙেরই হয়। ওনার সবচেয়ে থেকে যে মূর্তিটা মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে আছেন, সেটা হলো তোমার বসে। আবার কখনো কখনো দেখা গেছে জেনারেলি মূর্তি পুজোই হয়, কখনো কখনো আবার শিলাখণ্ডেরও পুজো করে, কখনো কখনো মানে হয়তো স্বপ্নাদেশ পেয়ে ওরকম ভাবে পুজো করে। তো অ্যাকচুয়ালি মেইনলি যদি বলতে চাই, পঞ্চানন ঠাকুর কিন্তু শিশু রক্ষক, ঠিক আছে। অ্যান্ড আমি বললামই যে অনেকে শিবের অর্বাচীন রূপ বলেন, আবার অনেকে বলেন ওনার পুত্র। এই নিয়ে একটা আমি বললাম স্থানে স্থানে এক এক রকমের মত চলছে। তো যারা পঞ্চানন ঠাকুরকে ব্যাপারে জানতেন না, কমেন্ট সেকশনে লিখতো না রুমকে দিয়ে আমরা জানতাম না, তোমার এই তথ্যটা অনেক কাজে আসবে। সত্যি আসবে কি? আর যারা প্রবাসী বাঙালি তারা বলো যে কেমন লাগলো এই তথ্যটা। পঞ্চানন ঠাকুরের ব্যাপারে কিন্তু আরো অনেক তথ্য আছে, তোমাদের যদি ভালো লাগে ডেফিনেটলি এক এক করে শেয়ার করবো। কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। চলে যাই আজকে পৃথা হালদারের ঘটনায়, ঠিক আছে। তো এই ঘটনাটা পৃথা হালদারের মামার বাড়িতে। তো পৃথার মামার বাড়ি বেশ ওয়েল টু ডু ফ্যামিলির থেকে ছিল, এবং ওরা বলতে পারো যে গ্রামের একটা জমিদার টাইপের। তো ওরা কি করেছে, মানে ওই গ্রামের জমি তো আছে, ওখানে থাকবে, ওরা একটু মানে কি বলবো, প্রপার জায়গায় আরেকটা বিশাল মাটি কেনে এবং সেখানে ঘর বাড়ি বানায়। এবং যেহেতু ওনারা আর কি কালী কি বলে কালী পুজো করতেন, মানে বাৎসরিক কালী পুজো হতো, ঘট স্থাপন কিন্তু ছিল না। এবং একটা তো ঠাকুর, মানে প্রত্যেকটা ঘরেই দেখো একজন মানে আরাধ্য দেব থাকেনি। তো ওনার মামার আবার ভোলেনাথকে খুব ভালো লাগতো, যদিও শিবলিঙ্গ উনি কোনোদিনও ওনাদের ঘরে প্রতিষ্ঠা করেননি। যখন নতুন ঘর বানাচ্ছে, তো ওনার খুব ইচ্ছে একটা আলাদা করে মন্দির টাইপের বানাবে, সেখানে ঠাকুর থাকবেন এবং শিবলিঙ্গ, বড় একটা শিবলিঙ্গ স্থাপনা হবে, ঠিক আছে। তো শিবলিঙ্গ স্থাপনা হলো, ওনার মা আবার গোপালকেও পুজতেন, গোপালও আছেন, আর তারপর ওনার যে মানে গুরুদেব উনিও আছেন, ঠিক আছে, ফাইন। তো যখন মন্দির প্রতিষ্ঠা হলো, মন্দির প্রতিষ্ঠা করতে তো জানোই অনেক রকমের মানে অনেক ব্রাহ্মণ আসেন, যাগযজ্ঞ হয়, অনেক রকমের রিচুয়ালস থাকে। সব ভালোভাবে রিচুয়ালস করা হলো, গ্রামকে গ্রাম নিমন্ত্রণ করা হলো প্রসাদ খাওয়ার জন্য, এবং সেই পুরোহিতকে মাসকাবাড়ির হিসাবে ওনাকে বললেন যে আপনি প্রত্যেকদিন এসে পুজো করবেন, সেই বাবদ মাসে আপনাকে একটা দক্ষিণা বাবদ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। খুব ভালো একটা রেগুলার মানে যজমান পেয়ে গেলেন পুরোহিত। তো সেদিন তো খুব পুজো টুজো হলো, যেদিন প্রতিষ্ঠা হলো ওই দিনই লোককে প্রসাদ খাওয়ানো হলো, পরের দিনের কথা। তো পুরোহিত সকালে এসেই না তোমার মন্দিরটা খুললেন। মন্দিরটা খুলে পুরোহিত প্রচন্ড অবাক। জেনারেলি আমরা ভোলেনাথকে কি দিয়ে চান করাই, হ্যাঁ, ঘি, প্রত্যেকটা কিন্তু এই যে ঘি দিয়ে যে আমরা অভিষেক করি, মধু দিয়ে অভিষেক করি, চাল, তারপর হলো তোমার ভোলেনাথকে সাদা তিল, নারায়ণকে কালো তিল, ভোলেনাথকে কিন্তু সাদা তিল দিয়ে করতে হয়, হ্যাঁ, অভিষেক। দুধ, ঘি, মধু, তারপর দই, চন্দন, সাদা চন্দন, ঠিক আছে। তো এটা দিয়ে যে অভিষেক করি, প্রত্যেকটার মধ্যে কিন্তু ওই চাল দেওয়ার কারণও একটা আছে, তোমার সাদা তিল দেওয়ারও কারণ আছে, সেই একটা মানে আমাদের মনের উইশ করে করে ভগবানকে অভিষেক করি, ঠিক আছে। পুরোহিত যখন মন্দিরটা খুললেন, উনি পুরা স্ট্রেঞ্জ হয়ে গেলেন। শিবলিঙ্গ পুরো সিঁদুরে ল্যাপটা, পুরো শিবলিঙ্গতে সিঁদুরে সিঁদুরে ল্যাপটা, পুরো সিঁদুর দিয়ে ভোলেনাথের পুরো আপাদমস্তক লিঙ্গটা পুরো ইয়ে। উনি তো অবাক, কারণ উনি জানেন যে সকালবেলা উনি ছাড়া ঢুকবেন না, কে গৃহকর্তা থরেই নেই কাণ্ড করবেন, শিবলিঙ্গকে কে সিঁদুর লাগাবে। মা, কি হলো ব্যাপারটা? গৃহকর্তাকে ডাকা হলো যে এই অবস্থা। তো বলছে যে পুরোহিত বলছেন কেউ কোনো বাচ্চা টাচ্চা কি ঢুকলো? বলছে না না ঠাকুর মশাই, বাচ্চারা তো ঢুকেনি, আর আমি নিজে মানে বাইরের থেকে ইয়ে করে তালা মেরে গেছি, কেউ ঢোকার প্রশ্নই ওঠে না। তো বলছে হ্যাঁ, আপনি যে যে জায়গায় বলেছিলেন চাবিটা রাখবেন, আমি ওই জায়গা থেকে খুলে জাস্ট মন্দিরের দরজাটা কপাটটা খুলেই দেখি ভোলেনাথের এই অবস্থা, এটা কি করে হলো বুঝতে পারছি না। তখন পুরোহিত বললেন হয়তো ভোলেনাথ কিছু একটা আমাদেরকে জানান দিতে চাইছেন, যেটা হয়তো আমরা তো অধম বুঝতে পারছি না, হয়তো কোনো না কোনো আরেকটা নির্দেশনা হয়তো আপনি পাবেন, না হলে হয়তো আমাকে দেওয়া হবে, দেখা যাক, হ্যাঁ, একটু ওয়েট করে যাই, কারণ আমরা তো বুঝতে পারছি না ভোলেনাথ কেন সিঁদুরে ল্যাপটা। যাই হোক, ভোলেনাথকে পরিষ্কার টরিষ্কার করলেন, করার পর চান চান ঠান করিয়ে অভিষেক করিয়ে
সবকিছু করলো, মনে তো একটা প্রশ্ন জেগেই আছে। ওই দিন রাত্রেবেলা গৃহস্বামী এবং পুরোহিত একসঙ্গে একটা স্বপ্ন দেখলেন। গৃহস্বামী স্বপ্ন দেখলেন যে ভোলেনাথ তো পুজো হচ্ছে, ঠিক ভোলেনাথের পাশেই মা অন্নপূর্ণার একটা মূর্তি, তাও শ্বেত পাথরের, যে হোয়াইট কালার হোয়াইট মার্বেলের যে ওই মূর্তি, মানে মূর্তির সাইজটা এরকম না যেমন লিঙ্গ এবং মূর্তি মানে বলে না যে মেড ফর ইচ আদার, কাপলের মতো, ওই রকম এত সুন্দর সাইজ। ঠিক আছে, তো উনি ধরফর করে উঠলেন। ওটা ধরো কটা বাজবে, 4টা 4:30, মানে এখানে এটা কিন্তু আমি পৃথার মামার কথা বলছি, গৃহ স্বামী, হ্যাঁ। ধরফর করে উঠলেন, তো সেটা পৃথাকে আর কি শেয়ার করার পরে পৃথা আমাদের সঙ্গে শেয়ার করেছে। তো বলছে যে তখন ওনার ওয়াইফকে বলছেন, আমি নির্দেশ পেয়ে গেছি গো, ভোলেনাথ মা, মানে মা অন্নপূর্ণার রূপ রাখতে, মানে বলেছে যে মন্দিরে যাতে মা ভোলেনাথের সঙ্গে মা অন্নপূর্ণা বিরাজমান করে, বিরাজ হন। ঠিক আছে, তো পরের দিন সকালবেলা পুরোহিত এসছে হাসতে হাসতে, বলছে আমি আমাকে স্বপ্ন দেখিয়ে দিয়েছেন। তো গৃহকর্তা মানে পৃথার মামা বলছেন যে আমিও তো দেখেছি স্বপ্নে, আপনি আগে কি বলুন তো কি দেখেছেন। তো তখন পুরোহিত বলছে যে আমি স্বপ্ন দেখছি যে ভোলেনাথ আমাকে বলছে যে, মানে অ্যাকচুয়ালি কি হয়, অনেক সময় তোমরাও হয়তো দেখেছো, মা অন্নপূর্ণার সঙ্গে কিন্তু ভোলেনাথের একটা মূর্তি থাকে, যে মা তোমার হাতা দিয়ে খাওয়া দিচ্ছে ভোলেনাথের। তো উনি দেখেছেন মা অন্নপূর্ণা আছে, হাতা ঠিক আছে, কিন্তু ভোলেনাথ ওই মূর্তি বেশে না, লিঙ্গ বেশে, মানে এমন ভাবে সেটিং করে রাখা হয়েছে জিনিসটা, উনি পুরো দেখেই নিয়েছে স্বপ্নে যে মা অন্নপূর্ণার স্থানটা কোথায় হবে আর লিঙ্গটা কোথায় বসবে। তো বলার পর তখন ভোলেনাথ বলল, আমিও দেখেছি, হ্যাঁ আমি এটা দেখিনি কিরকম, কিন্তু আমি দেখেছি মা ওনার সঙ্গে আছে, মানে বোঝা গেছে যে মার কোন রূপটা মানে আমার স্থাপন করতে হবে। আর ইন্ডিকেশন ওটাই ছিল যে ভোলেনাথের সঙ্গে মা যাতে থাকে। তো এটা হওয়ার পর তো পুরোহিত বলল যে তাহলে তো ওরকম ভাবে ওরকম সাইজ একটা মূর্তি অর্ডার দিতে হবে। তো উনি পুরোহিতের সঙ্গে কনসাল্ট করে সঙ্গে সঙ্গে মূর্তি অর্ডার দেন, এবং একটা ভালো দিন দেখে আবার কিন্তু মা অন্নপূর্ণা স্থাপনা করা হয়। তখন পৃথা বলছে যে অ্যান্ড মা অন্নপূর্ণার কৃপায় রুমকিতে কোনোদিনও না মামার বাড়ি না আমাদের, মানে যারা আর কি আমরা মামা বাড়ির সঙ্গে কানেক্টেড, রক্তের, আমার মা যেহেতু রক্তের সঙ্গে কানেক্টেড, আমরাও কানেক্টেড, কোনোদিনও কোনো কিছু অভাব অনুভব করিনি। তো সত্যি মানে ঠাকুরের কৃপা ঠাকুরই জানে, এবং ঠাকুর যা কিছু মানে করাতে চান না, কিছু না কিছু দিয়ে কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে। বা আমরা যদি না বুঝতে পারি, ঠাকুরকে যদি প্রার্থনা করি, ভোলেনাথ কিছু তো বুঝতে পারছি না, আমরা তো অধম, একটু দিশা নির্দেশ করো, উনি কিন্তু করে দেন। তো সত্যি আজকের দিনে আমার মনে হয় এই ঘটনাটা আমার উপস্থাপনা করতেই হতো। সত্যি খুব দারুণ ঘটনা। থ্যাংক ইউ সো মাচ পৃথা। আমার তো অবভিয়াসলি ভোলেনাথের ঘটনা আমি তো ভালোবাসবই, এন্ড তার উপর মা অন্নপূর্ণা দেবী পক্ষ চলছে, এর থেকে ভালো তো হতেই পারে না। যদিও পৃথা এটা আমাকে অক্টোবরের 25-26 তারিখ পাঠিয়েছে, তো ওকে বলেছে আমি ডিউরিং পূজায় কিন্তু এটা আনবো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত পেশেন্স রাখো, এতটা বোঝো আমাকে, এটাও আমার জন্য অনেক। তো চলো আজকেরটা এখানেই শেষ করি, আমিও ঘুরতে চাই, তোমরাও ঘুরতে যাও, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।